12 মার্চ বসছে সংসদের প্রথম অধিবেশন, সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল। বাংলাদেশের সাথে সম্পর্ক শক্তিশালী করতে চায় ভারত, তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন। জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ীতে টাইম হত্যা মামলায় অভিযোগ গঠন, আনুষ্ঠানিক বিচার শুরু। মোহাম্মদপুরে মার্কেট বন্ধ করা চাঁদাবাজ ফারুক গ্রেফতার, মাইকিং করে চাঁদা না দেওয়ার আহ্বান পুলিশের। আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসছে আগামী 12 মার্চ। এই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। ভাষণ দেবেন রাষ্ট্রপতি। এছাড়া অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো উত্থাপন করা হবে প্রথম অধিবেশনে। সচিবালয়ে সিনিয়র মন্ত্রীদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালুর উদ্যোগ নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ইমরুল হাসানের রিপোর্ট। সময়মতো অফিসে পৌঁছে সবাইকে অবাক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল 9টা 5 মিনিটে সচিবালয়ে যান তিনি। সচিবালয়ে গিয়ে মন্ত্রী প্রতিমন্ত্রীরা কারা কারা অফিসে গেছেন তার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। একই সাথে নির্দিষ্ট সময়ে অফিসে পৌঁছাতে সবাইকে নির্দেশনা দেন তারেক রহমান। অংশ নেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে। সিনিয়র মন্ত্রীদের সাথে বৈঠকে সংসদ অধিবেশন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত হয় রোজার মধ্যেই বসবে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন। প্রধানমন্ত্রীর পরামর্শ ক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি। সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথামাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। আর অন্যান্য যে সমস্ত বিষয় থাকবে সেগুলো পার্লামেন্টের রেগুলার যেগুলো জব সেগুলো হবে। পুলিশের উচ্চ পর্যায়ে রদবদলের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কিছু পরিবর্তন তো আসবে, একটু সময় দিলে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও কর্মকর্তাদের সাথে আলাদা বৈঠক করেন প্রধানমন্ত্রী। কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। কেন চালু হতেছিল, এটা তো ইন্টারিম গভর্নমেন্টের সময় ছিল, ওই সময় প্রশ্নটা তখন করতে পারতেন। কিন্তু এখন হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায়। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। বাংলাদেশ সৌদির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর বৈঠকে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠনে বিস্তারিত আলোচনা হয়। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। সেনাবাহিনীর কয়েকটি শীর্ষ পদে রদবদল করা হয়েছে। সেনা সদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এদিকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই প্রধান হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশিদ চৌধুরী। মেজর জেনারেল মিল মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দিয়ে নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। দুদেশের মানুষের স্বার্থে বাংলাদেশের সাথে সম্পর্ক শক্তিশালী করতে চায় ভারত, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় বর্মা। অন্যদিকে ঢাকা সবার আগে বাংলাদেশ নীতিকে স্বাগত জানিয়েছে চীন। দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, তিস্তা নদী প্রকল্পে কাজ করতে প্রস্তুত বেইজিং। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারত, চীন এবং পাকিস্তানের রাষ্ট্রদূত। রিপোর্টে জানাচ্ছেন শফি মাহমুদ সাগর।
নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আলোচনায় দুদেশের কূটনৈতিক সম্পর্ক, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান সহ নানা বিষয় উঠে আসে। ব্রিফিংয়ে চীনা রাষ্ট্রদূত দুদেশের সম্পর্ক নতুন উচ্চতায় উঠবে বলে আশা প্রকাশ করেন। জানান, তিস্তা নদীসহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা প্রকল্পে ঢাকার সাথে কাজ করতে আগ্রহী বেইজিং। চীন দুদেশের সম্পর্কে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপকে ভালো চোখে দেখবে না বলেও জানান ইয়াও ওয়েন। Definitely, Tista project, it is something we discussed with Bangladesh side for a long time. So China, we are stand ready. So we'll see, we are willing to work with new government to proceed with this project. I believe for our future, we understand that's new policy envisioned by Prime Minister Mr. Tariq Rahman. That is to have a more self-reliant, safe, humane and democratic Bangladesh. এরপর দুপুরে সৌজন্য সাক্ষাতের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে প্রায় ৩০ মিনিট বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি বলেন, গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অংশগ্রহণমূলক দেশ গড়তে বাংলাদেশের সাথে কাজ করতে চায় ভারত। ইঙ্গিত দেন দুদেশের ভিসা সংকট সমাধানের। We look forward to engaging with the new government in Bangladesh, that we want to strengthen our people-centric cooperation in all domains, working together in a positive, constructive and forward-looking manner and based on our mutual benefit and mutual interest. সবার শেষে বিকেলে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যামিলি কার্ড দেওয়ার বিষয়ে কে কোন দর্শন, বর্ণ বা ধর্মের তা দেখা হবে না বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। ফ্যামিলি কার্ড প্রদান বর্তমান সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার বলেও উল্লেখ করেন মন্ত্রী। কাদেরকে এই কার্ড দেওয়া হবে তা নির্ধারণ করতে খুব শীঘ্রই মাঠ পর্যায়ে জরিপ পরিচালনা করা হবে বলেও জানান তিনি। জাহিদ হোসেন বলেন, সমাজের সবচেয়ে নিম্ন স্তরে বসবাস করা নারীদেরকে দিয়ে শুরু হওয়া কর্মসূচি ধীরে ধীরে উচ্চ স্তরে নিয়ে আসা হবে। নাগরিকের জাতীয় পরিচয়পত্রকে মূল ধরে এই কার্ডের কার্যক্রম চলবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এর সাথে টিসিবি কার্ডের কোনো সম্পর্ক নেই। পিছিয়ে পড়া মাদেরকে সামনে আনা, তাদেরকে সম্মানিত করা, তাদেরকে তাদের মর্যাদা দেওয়া, সেই লক্ষ্যেই ফ্যামিলি কার্ড। আর ফ্যামিলি কার্ড ইউনিভার্সালি দেওয়া হবে, অর্থাৎ এখানে কোনো ধরনের ফ্যামিলি কার্ড দিতে যে কোনো ধরনের পিক অ্যান্ড চুজ এরকম কোনো সুযোগ সুবিধা ব্যবস্থা রাখা হবে না, সো দ্যাট ডিসক্রিমিনেশনের কোনো ধরনের সুযোগ না থাকে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, বিএনপি একদিকে ফ্যামিলি কার্ডের কথা বলে অন্যদিকে তাদের গুন্ডা বাহিনী দিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর করে। রংপুর ৪ আসনের হারাগাছ এলাকায় নির্বাচন পরবর্তী সহিংসতায় আক্রান্ত এনসিপির দলীয় নেতাকর্মীদের বাড়িঘর পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। একদিকে বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বলে, একদিকে বিএনপির প্রার্থী ভরসা মানুষকে শাড়ি লুঙ্গি দেয়, অন্যদিকে বিএনপির কর্মীরা, ভরসার কর্মীরা, সন্ত্রাসীরা মানুষের পরিবারগুলোকে ভেঙে তছনছ করে দেয়। মানুষের জীবন জীবিকার যে উপকরণগুলো আছে সেগুলো তারা লুটপাট করে নিয়ে যায়। গণভোটকে অস্বীকার করা মানে জুলাই আন্দোলনকে অস্বীকার করা বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। রোববার উল্লাপাড়া পৌর এলাকার পুরাতন বাসস্ট্যান্ড, থানা মোড় ও শহীদ মিনার এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জুলাই বিপ্লবে প্রায় ২,০০০ মানুষ জীবন দিয়েছেন, ৭০,০০০ নারী পুরুষ আহত হয়েছেন। তাই জুলাই বিপ্লব নিয়ে কেউ যদি তামাশা করে তার পরিণতিও জুলাইয়ের হত্যাকারীদের মতোই হবে। গণভোটে প্রায় ৭০% লোক গণভোটের পক্ষে হাঁ দিয়েছে, রায় দিয়েছে। সুতরাং এই গণভোটকে অস্বীকার করা মানেই হলো জুলাই আন্দোলনকে অস্বীকার করা, এবং জুলাই আন্দোলনকে যারা অস্বীকার করবে তারা এক সেন্সে
এটা বাংলাদেশের জনগণের সাথে প্রতারণার সামিল। আরেকটা কথা আমি পরিষ্কারভাবে বলতে চাই, আমি যে আজকে উল্লাপাড়া মডেল থানার সামনে মিডিয়ার কথা বলতেছি, জুলাই বিপ্লব না হলে আমি এ জায়গায় আসতেই পারতাম না। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট হবে কিনা তা নির্ভর করছে জাতীয় সংসদ অধিবেশনের সিদ্ধান্তের ওপর। রোববার সাংবাদিকদের সঙ্গে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনার আব্দুর রহমানেল মাসউদ কথা বলেন। কমিশনার বলেন, যেহেতু বর্তমান সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাই প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত দলটির ওপরই নির্ভর করছে। সাংবাদিকদের আব্দুর রহমানেল মাসউদ বলেন, শেরপুর ৩ এবং বগুড়া ৬ উপনির্বাচনের পাশাপাশি সংরক্ষিত নারী আসনে নির্বাচন হবে শিগগিরই। মেয়র পদে দলীয় মনোনয়নের বিধান পরিবর্তন প্রসঙ্গে তিনি বলেন, অর্ডিন্যান্সের মাধ্যমে সেটি বাদ দেওয়া হয়েছে, তবে সংসদে সেটি অনুমোদনের পর সে অনুযায়ী নির্বাচন হবে। সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে ইতোমধ্যে দলগুলো প্রাথমিক কাজ শুরু করেছে। বিধি অনুসারে শপথ গ্রহণের ৯০ দিনের মধ্যে এই নির্বাচন করার বিধান আছে বলেও জানান কমিশনার। উপনির্বাচন যেগুলো বাকি রয়েছে দুটো, সেগুলো আমরা আশা করতেছি যে পহেলা বৈশাখের আগেই করার, কারণ পহেলা বৈশাখে সব সাধারণত ঝড় বৃষ্টি হয়, এর আগেই করার জন্য আমরা চেষ্টা করতেছি। যে অর্ডিন্যান্স করে যে মেয়র প্রার্থী যেটা পার্টি নমিনেটেড, সেটা বাদ দেওয়া হয়েছে। এখন পার্লামেন্ট বসবে, পার্লামেন্ট বসার পর এই বিল যদি বা এই অর্ডিন্যান্স যদি রেটিফাই হয়, এটা রেটিফিকেশনের বিষয় আছে, তাহলে সেটা ওইভাবে হবে। আর যদি এটা পরিবর্তন হয় বা আগের অবস্থায় ফিরে যায়, তাহলে একরকম। জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২। এদিকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে ২ জন আজ সাক্ষ্য দিয়েছেন। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ৩ মার্চ দিন ধার্য করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে মার্কেট বন্ধ করে চাঁদা আদায়ের অভিযোগে এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁদাবাজকে গ্রেফতারের পর তাকে নিয়েই এলাকায় মাইকিং করা হয়। পুলিশ জানায়, কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। ব্যবসায়ীরা বলছেন, দীর্ঘদিন ধরে ফুটপাতে দোকান বসিয়ে নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ফারুক ওরফে কালা ফারুকের নেতৃত্বে চলে ফুটপাতের চাঁদাবাজি। এ ঘটনায় কালা ফারুক সহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে সচিবালয়ে চাঁদার দাবিকে কেন্দ্র করে সকল ঘটনার বিষয়ে দ্রুত কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আদাবরে আমরা দেখেছি যে মানে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে একবারে গার্মেন্ট একটা অফিসে ঢুকে। এই ধরনের কর্মকাণ্ডগুলোকে আপনার না, এরকম একটা সংবাদ আমাদের কানেও এসছে। আমি এটা খোঁজ নিতে বলেছি, তদন্ত করে আমাদেরকে রিপোর্ট সাবমিট করতে বলেছি। যদি সেরকম কিছু হয়, এটা আমরা এই সমস্ত বিষয়ে কঠোর ব্যবস্থা নেব। রাজধানীর উত্তরায় গৃহকর্ত্রী আয়েশা আক্তারকে চেতনানাশক খাইয়ে হত্যার ঘটনায় গৃহকর্মী বিলকিস ও চোরাই স্বর্ণ ক্রেতা রবিউল আউয়ালকে গ্রেফতার করেছে পিবিআই। আদালতে আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ এনায়েত হোসেন মান্নান। মাত্র ২ দিনের জন্য কাজে ঢুকে পরিকল্পিতভাবে হত্যার পর এই লুটপাট তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর সব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ প্রিন্স। মঙ্গলবার দুপুর ২:৩০ উত্তরার ১৮ নম্বর সড়কের এই বাসা থেকে পলিথিন ব্যাগ হাতে বেরিয়ে যাচ্ছেন বিলকিস নামের এই নারী। দেখতে মনে হচ্ছে পুরোপুরি স্বাভাবিক, নির্ভার। তবে কিছুক্ষণ আগেই পানির সঙ্গে কড়া মাত্রায় চেতনানাশক খাইয়ে গৃহকর্তা ও গৃহকর্ত্রীকে অচেতন করে লুটে নিয়েছেন নগদ টাকা ও স্বর্ণালংকার। চেতনানাশকের প্রতিক্রিয়ায় প্রাণ হারান গৃহকর্ত্রী আয়েশা আক্তার। স্বামী আনোয়ার হোসেন বেঁচে গেলেও হারান সহধর্মিণী ও জীবনের সঞ্চয়। ঘটনার মাত্র ২ দিন আগে বিশ্বাস করে গৃহকর্মী হিসেবে বিলকিসকে নিয়েছিলেন পরিবারটি। ঘটনার পর ছায়া তদন্তে নামে পিবিআই। ময়মনসিংহ, জামালপুর ও গাজীপুরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় বিলকিস এবং চোরাই স্বর্ণ কেনা এক জুয়েলারি দোকানের মালিককে। জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে বিলকিসের ভয়ঙ্কর পরিচয়। বিলকিস সে স্বীকার করে যে স্বেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে সে মিথ্যা তথ্য দিয়েছিল নাম, এবং সে এই ঘটনা সংগঠিত করেছে। গৃহ যে
কর্ত্রী এবং তার যে হাজব্যান্ড তাদেরকে সে চেতনানাশক ব্যবহার করেছে, সে ট্যাবলেট ব্যবহার করেছে এক ধরনের। বিলকিসের 6টি নাম, কখনো কণা, কখনো নূরজাহান, কখনো মমতাজ বা কখনো মারুফা নামে পরিচয় দিতেন তিনি। রাজধানীর বিভিন্ন থানায় রয়েছে 5টি চুরির মামলা। এই অপরাধের প্যাটার্ন হচ্ছে এইভাবে যে সে অপরাধ ঘটিয়ে বাসা চেঞ্জ করে ফেলে এবং বাসা চেঞ্জ করে ফেলায় তার নতুন বাসা কেউ জানে না। পুলিশ বলছে জামিনে বেরিয়ে পরিচয় বদলে নতুন বাসায় কাজ নাই বিলকিস। যখন আপনারা গৃহকর্মী নিয়োগ দিবেন তাদের আইডিটা নিশ্চিত করবেন, এনআইডি সংরক্ষণ করার চেষ্টা করবেন, সেটা নিশ্চিত করবেন। অনেক সময় এনআইডিগুলো ফলস ফেব্রিকেটেড হয়। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। রাজধানীর কলাবাগানে দুর্বৃত্তের গুলিতে এক বিএনপি নেতা আহত হয়েছেন। রোববার রাত 8টার পর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে এই ঘটনা ঘটে। আহত শফিকুর রহমান নামের ওয়ার্ড বিএনপির নেতাকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বসুন্ধরা মার্কেটের বিপরীত পাশে জুতার মার্কেটের সামনে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত শফিকুরকে গুলি করে পালিয়ে যায়। শফিকুরের হাতের তালুতে গুলি লাগায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দিতে গিয়ে বালু ব্যবসায়ীদের ছোড়া গুলিতে 4 জন গ্রামবাসী আহত হয়েছেন। আহতরা হলো আলিম মিয়া, নুরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া। পুলিশ ও স্থানীয়রা জানায়, সামিউল ট্রেডার্স ইজারা নিয়ে রোববার সকালে নবীনগরের মেঘনা নদীতে বালু উত্তোলন করছে, কিন্তু উত্তোলনকারীরা নির্দিষ্ট সীমানা পেরিয়ে চরলাপাং গ্রামেও বালু উত্তোলন করতে থাকলে গ্রামবাসী বাধা দেয়। এ সময় পার্শ্ববর্তী মির্জাচর এলাকা থেকে স্পিডবোট ও নৌকায় করে আসা একদল সন্ত্রাসী এলোপাথারি গুলি ছড়ে এতে 4 জন গুলিবিদ্ধ হন। পরে তাদেরকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় পুলিশ। 21শে বইমেলা হবে 26 ফেব্রুয়ারি। রোববার সংস্কৃতি মন্ত্রীর সাথে বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। মেলায় প্রকাশক সমিতির দাবিতে স্টল ভাড়া মওকুফ করা হলেও প্রকাশকদের একাংশ মেলায় প্যাভিলিয়নের সুযোগ অন্য কাউকে না দেওয়ার দাবিতে অনড় থাকায় তৈরি হয়েছে জটিলতা। এদিকে মেলাকে সামনে রেখে শেষ সময়ে বাংলা একাডেমির প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে চলছে স্টল নির্মাণ ও সজ্জার কাজ। এবারও বাংলা একাডেমির প্রাঙ্গণে থাকবে সরকারি, বেসরকারি ও বিশেষায়িত বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল, আর সোহরাওয়ার্দী উদ্যানে থাকবে সব সৃজনশীল প্রকাশকদের স্টল। থাকবে শিশু চত্বর, লেখক বলছি মঞ্চ, লিটল ম্যাক চত্বর এবং মোড়ক উন্মোচন মঞ্চ। এছাড়া একাডেমির অংশে মূল মঞ্চে প্রতিদিন থাকবে সেমিনার ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। রমজানে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের মজুদ পর্যাপ্ত থাকলেও পাইকারি ও খুচরা মূল্যের পার্থক্য বেশ। পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং জোরদার, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দুরির পাঠানো রিপোর্ট, ক্যামেরায় সুমন গোস্বামী। রমজান মাসে চাহিদা বাড়ে এমন সব পণ্যের বর্তমান মজুদ সন্তোষজনক, বরং কিছু কিছু পণ্য আমদানি হয়েছে চাহিদার তুলনায় বেশি। ফলে ছোলা, খেজুর, ডালের মতো পণ্যগুলোর দাম পাইকারি বাজারে গত বছরের তুলনায় কম হলেও খুচরা বাজারে তেমন প্রভাব পড়েনি। খুচরা বাজারে এসব পণ্য আগের দামে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে যেখানে খেজুর প্রকারভেদে 150 থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে, সেখানে খুচরা বাজারে এর দাম ঠেকেছে 200 থেকে 1200 টাকায়। তেমনি ছোলা পাইকারি বাজারে 70 থেকে 80 টাকার জায়গায় খুচরা বাজারে 80 থেকে 90 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অথচ খুচরা বাজার আর পাইকারি বাজারের দরদামের পার্থক্য 4 থেকে 5 টাকা হওয়ার কথা। ব্যবসায়ীরা পর্যাপ্ত পরিমাণ পণ্য আমদানি করেছে রমজান উপলক্ষে। তা আশা করি সরকারের ওই যারা বাজার মনিটরিং তাদের কার্যক্রমগুলো শুরু করতে হবে। প্যাকেট দিতে হয়, আবার পলিথিন দিতে হয়, ওগুলো করতে তো খরচ আছে, 2 টাকার মতো খরচ আছে 1 কেজির পরে। এদিকে রোজার শুরু থেকেই বাজার মনিটরিং বৃদ্ধি করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অসৎ ব্যবসায়ীদের করা হচ্ছে জরিমানাও। আমরা যখন যাচাই করি, দাম যাচাই করি, সেই দামও তারা সহনীয় মাত্রায় বলে। আমরা আবার যাব, আমরা তদারকি করব, আরও বিস্তারিত তদারকি করে আমরা আইনগত ব্যবস্থা যেখানে নেওয়া দরকার নেব এবং আমাদের এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
খুচরা ব্যবসায়ীরা যেন অযৌক্তিকভাবে দাম বাড়াতে না পারে সেদিকে সরকারের আরও কঠোর নজরদারির আহ্বান ভোক্তা সাধারণের। এনটিভি নিউজ ডেস্ক। প্রবাসের সংবাদ। কুয়েতে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ওএসপি AWC PSCর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও অর্থনমিতকরণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এ সময় ভাষা শহীদদের স্মরণে 1 মিনিট নীরবতাও পালন করা হয়। রাষ্ট্রদূতের সভাপতিত্বে সভা উপলক্ষে রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়। সৌদি আরবের মক্কায় বাংলাদেশি মালিকানাধীন বাংলার স্বাদ রেস্তোরাঁ উদ্বোধন হয়েছে। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, মক্কার আওয়ালি আল নাসিম এলাকায় উদ্বোধন করেন রেস্তোরাঁর পরিচালক হাফেজ মাওলানা নাসির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা তমিস উদ্দিন, মোহাম্মদ কাজী জীবন, আমির সুলতান, সাইফুল ইসলাম ও শামসু সহ আরও অনেকে। সৌদি আরবের জেদ্দায় আল বালাদ জমজম টেলিকম এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জমজম টেলিকমের স্বত্বাধিকারী হাজি মুজিবুর রহমান সানির সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান সঞ্চালনা করেন নাইম। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাশিদুল ইসলাম রাশেদ, রবিউল ইসলাম রবি, হাসিব সোহেল, শাহ আলম শান্ত, সাকিব রাব্বি সহ আরও অনেকে। ইফতারের পূর্বে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। ইস্পাহানি মির্জাপুর খেলার খবর। টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। সুপার 8-এর শুরুতেই ভারতকে কাঁপিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদে স্বাগতিকদের 76 রানের বড় ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা। 188 রানের কঠিন লক্ষ্য ছুড়ে দিয়ে ভারতীয়দের 111 রানেই থামায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচের ভাগ্য বদলে দেওয়া ইনিংস উপহার দিয়ে ম্যাচ সেরা হয়েছেন ডেভিড মিলার। পাকিস্তান সিরিজের আগে বিসিএলকে প্রস্তুতির বড় সুযোগ হিসেবে দেখছেন নর্থ জোনের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাশাপাশি এতে জাতীয় দলের আশেপাশে থাকা খেলোয়াড়রাও নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন বলে মনে করেন তিনি। খেলোয়াড়দের পরখ করার সুযোগ পাচ্ছেন। এছাড়া বিসিএল এর পারফরম্যান্সের উপর ভিত্তি করেই পাকিস্তান সিরিজের দল গোছানোর পরিকল্পনা মোহাম্মদ আশরাফুলের। নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। রোববার প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব বুঝে পেয়েছেন হাবিবুল বাশার। পাকিস্তান সিরিজের প্রস্তুতির সঙ্গে তার জন্য দল নির্বাচনের কাজটাও সহজ করে দিতে যাচ্ছে সোমবার থেকে শুরু হতে যাওয়া বিসিএল। উদ্বোধনী ম্যাচে শহীদ চান্দু স্টেডিয়ামে সকাল 9টায় মুখোমুখি হবে উত্তরাঞ্চল ও পূর্বাঞ্চল। একই সময়ে রাজশাহীতে লড়বে মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল। 2025 সালে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে তৃতীয় সর্বোচ্চ রান করা শান্ত বিসিএলকে দেখছেন প্রস্তুতির বড় সুযোগ হিসেবে। খুব ভালো একটা টুর্নামেন্ট প্রিপারেশনের জন্য, পাশাপাশি যারা নতুন কিছু ক্রিকেটার ওইখানে খেলার হয়তো সুযোগ পাবেন বা যারা ডোমেস্টিক রেগুলার খেলছেন তাদের জন্য একটা বড় অপরচুনিটি। আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারের জন্য খুব ভালো একটা অপরচুনিটি। প্রিপারেশনের দিক থেকে আমার মনে হয় যে ভালো একটা অপরচুনিটি। আমরা যদি এই টুর্নামেন্টে ভালোভাবে খেলতে পারি, ভালো প্রিপারেশন নিয়েই আমরা পাকিস্তান সিরিজে যেতে পারবো। এদিকে বিসিএল এর পারফরম্যান্সের উপর ভর করেই পাকিস্তান সিরিজের দল গোছানো হবে বলে ইঙ্গিত দিয়েছেন মোহাম্মদ আশরাফুল। বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স ও পেস বোলিং কোচ শন টেটও উপস্থিত থাকবেন ম্যাচ ভেন্যুতে। বিসিএলটা ভালো করে তারপর পাকিস্তান সিরিজ থেকে আমাদের স্টার্ট হবে। আপনারা জানেন যে 2027 ওয়ার্ল্ড কাপ খেলতে হলে আমাদের টপ 7-8-এ থাকতে হবে। সেইটা একটা প্রত্যেকটা সিরিজ, প্রত্যেকটা ম্যাচ আমাদের জন্য ইম্পর্টেন্ট। এটা নিয়ে চিন্তা করছি যে কীভাবে 2027 ওয়ার্ল্ড কাপ আমরা স্ট্রেট খেলতে পারি। ভারত ও শ্রীলঙ্কায় টি-20 বিশ্বকাপ শেষ হওয়ার পরদিনই ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। নীলা মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। 12 মার্চ বর্ষে সংসদের প্রথম অধিবেশন, সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল। বাংলাদেশের সাথে সম্পর্ক শক্তিশালী করতে চায় ভারত, তিস্তা প্রকল্প বাস্তবায়নে প্রস্তুত চীন। জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়িতে তাইম হত্যা মামলায় অভিযোগ গঠন, আনুষ্ঠানিক বিচার শুরু। মোহাম্মদপুরে মার্কেট বন্ধ করা চাঁদাবাজ ফারুক গ্রেফতার, মাইকিং করে চাঁদা না দেওয়ার আহ্বান পুলিশের।
এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।